আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির 5টা ইফেক্টস নিয়ে। 5টা ইফেক্টের মধ্যে আমরা আজকে 2টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট এবং স্টেরিক ইফেক্ট। এই অর্গানিক কেমিস্ট্রির মূলত শুরুই হচ্ছে এই ইফেক্ট দিয়ে, কারণ এই ইফেক্টের উপর বেস করেই সবগুলা কম্পাউন্ড আসলে আমরা এর মেকানিজম সম্পর্কে জানতে পারি। তো আমরা প্রথমেই যাব হচ্ছে স্টেরিক ইফেক্টের কাছে। স্টেরিক ইফেক্ট বলতে আসলে কি বোঝায়, সেটা হচ্ছে স্টেরিক ইফেক্টে আরও কিছু কিছু নাম আছে, যে নাম দেখলেই আসলে বোঝা যায় যে এটা আসলে কি কাজ করে। স্টেরিক ইফেক্টকে আরেক নাম আছে, সেটা হচ্ছে স্টেরিক স্ট্রেইন হিন্ডারেন্স অথবা স্টেরিক হিন্ডারেন্স অথবা স্থানাভাবজনিত বাধা। স্থানাভাবজনিত বাধা বলতে আমরা একটা বুঝি যে স্থানের অভাবে যে বাধাটা দেয়, ঠিক আছে। এখন আমরা একটা খুবই টিপিক্যাল এক্সাম্পলে যাব, সেটা হচ্ছে ধরো ধরো তুমি খুব চিকন চাকন একটা মানুষ, তুমি একটা বেঞ্চে বসে আসো। এখন তোমার তুমি একটা চেয়ারে বসে আসো, পড়াশোনা করতেছো। এখন তোমার পাশে তোমার একটা মোটা বন্ধু, সেও একটা চেয়ারে পড়াশোনা করতেছে, ঠিক আছে। এখন বাই এনি মিনস চেয়ারটা অথবা চেয়ারটা চেয়ারটা তার লাগলো না, বা চেয়ারটা কেউ নিয়ে গেছে। এখন সে যদি তোমার চেয়ারে এসে এসে বসে পড়াশোনা করে, তাহলে কিন্তু তোমার আর ওই দুইজনের মিলে কিন্তু একটা স্থানাভাব জড়িত বাধা সৃষ্টি হবে, ঠিক আছে। কেউ কিন্তু স্ট্যাবল না, মূলত এটাই কথা, কেউ কিন্তু স্ট্যাবল না। সে যদি এখানে এসে বসে, তাহলে তোমার আর এর মধ্যে একটা স্থানাভাব জড়িত বাধা হবে, যেটা কি না তোমরা কেউ কাউকে সহ্য করতে পারবে না, কেউ ঠিক মতো বসতে পারবে না। এইটাই আসলে মেইনলি হয় যখন অ্যাটমগুলা কাছাকাছি চলে আসে। এখন তুমি নিজেকে চিন্তা করো একটা মলিকিউল, সাপোজ ব্রোমিন মলিকিউল, আর তুমি তোমার ফ্রেন্ডকে চিন্তা করো কার্বন ডাইঅক্সাইড। চিন্তা করতে তো দোষ নেই। এখন এই দুইটা যখন কাছাকাছি আসবে, ঠিক আছে, তখন তোমরা কি ওভারল্যাপ করবা না? অবশ্যই ওভারল্যাপ করবা। কীভাবে ওভারল্যাপ করবা? এইভাবে ওভারল্যাপ করবা। যখন যে বাধাটা সৃষ্টি হবে, এই যে বাধাটা, এটাই হচ্ছে মেনলি স্থানাভাব জড়িত বাধা, ঠিক আছে। এখন এই যে এটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে স্টেবল না, এটা অবশ্যই আনস্টেবল। এখন এটাই আসলে কম্পাউন্ডের ক্ষেত্রে কীভাবে হয় এটা আমরা দেখব। আমরা খুব কমন একটা এক্সাম্পল নিব, এটা হচ্ছে একটা অ্যালকিন, আমরা বুঝতে পারতেছি খুবই কমন অ্যালকিন। এখন এটাকে আমরা একটু নামকরণ করি, 1 2 3 4, এটা বোঝা যাচ্ছে বিউটিন টু। তো আমরা আইসোমার, যদিও আমরা ভিডিওতে দেখাই নাই, বাট আইসোমারের সম্পর্কে আমরা জানি যে এই বিউটিন টু দুইটা আইসোমার ফর্ম করে। একটা হচ্ছে সিস বিউটিন, যেটাকে আমি একটু লিখে নিই, আর এটা হচ্ছে ট্রান্স বিউটিন। সিস ট্রান্স নিয়ে আমরা পরে আলোচনা করব, বাট সিস ট্রান্স মূলত কি, যদি গ্রুপগুলো যদি একই সাইডে থাকে সেটা হচ্ছে সিস, এবং গ্রুপগুলো যদি ভিন্ন সাইডে থাকে সেটা হচ্ছে ট্রান্স। এখন আমরা এটার স্ট্যাবিলিটি দেখব। আসলে স্টেরিক বাধা আমরা বইয়ের টিপিক্যাল সংজ্ঞা না দিয়ে আমরা একটু উদাহরণের মাধ্যমে বুঝলে আসলে জিনিসটা মনে থাকবে। এখন দেখো, এই যে আমরা সিস, এটা হচ্ছে সিস বিউটিন, সিস, এটা হচ্ছে ট্রান্স। আচ্ছা, সিসের ট্রান্সে কী হলো দেখো, এই কার্বনের এই যে এটা হচ্ছে আর মূলক বা অ্যালকাইল মূলক। দেখো এখানে অ্যালকাইল মূলক আছে, আর এখানে কিন্তু এইচ আছে। এই দুইটা অপোজিট সাইডে, বাট এর পাশেরটা দেখো, এর পাশেরটা কিন্তু আরেকটা অ্যালকাইল মূলক আছে। তো এটা তো আসলে এভাবে থাকে না, তো ত্রিমাত্রিক বিন্যাস, তাই না? তো এটা আসলে হয় কি, এটা আসলে যদি এরকম আমরা বড় করে চিন্তা করি, তখন এই দুইটা আসলে খুব কাছাকাছি থাকে। খুব কাছাকাছি থাকার কারণে এরা একটা স্টেরিক ইফেক্ট এদের মধ্যে কাজ করে। এই যে স্টেরিক ইফেক্ট এটার মধ্যে কাজ করে, স্টেরিক ইফেক্টে কাজ করার কারণে এরা আসলে স্ট্যাবল হয় না, এরা কিন্তু আনস্ট্যাবল। অপরদিকে তোমার ট্রান্সের ক্ষেত্রে দেখো কী হবে, এখানে দেখো CH3, এখানে কিন্তু H, এটার সাইজ কিন্তু তুলনামূলক দেখতেই কম লাগতেছে, আর এটা দেখো অনেক বড়। তো এইটা যখন একটু এটার কাছে থাকবে, সেটা কিন্তু অতটা স্টেরিক বাধা ক্রিয়েট করবে না। তো এটা আসলে বেশি স্ট্যাবল। তাহলে আমরা বলতে পারি স্টেরিক হিন্ড্রেন্সের কারণে বা স্থানাভাব জড়িত বাধার কারণে সিস বিউটিনটা হচ্ছে আনস্টেবল, ঠিক আছে। এখন আমরা চিন্তা করব এই স্টেরিক ইফেক্টটা কোথায়, কী আসলে সমস্যা করে। এই স্টেরিক ইফেক্টের কারণে আসলে অনেক কিছু হইতে পারে। যেমন অনেক রেজোনেন্সের ক্ষেত্রে আমরা কী জানি, রেজোনেন্সের ক্ষেত্রে তো অবশ্যই পাই বন্ড থাকতে হবে, তাই না? পাই বন্ড থাকতে হবে। পাই বন্ড, এই যে পাই বন্ডের পাশাপাশি অধিক্রমণের ফলে তো রেজোনেন্সগুলো হয়।
ঠিক আছে। তো এখন পাই বন্ডের কারণে পাই বন্ড যদি মনে করো যে এরকম যদি কয়েকটা গ্রুপ থাকে যে খুব বড় বড় অনেক বড় বড় হিউম্যাঙ্গাসার টাইপ সাইজ, ঠিক আছে, তাহলে তাদের কী হবে, তাহলে অবশ্যই দেখবা যে এই পাই বন্ডটা হঠাৎ ভেঙে যেতে পারে, ঠিক আছে, কারণ পি অরবিটাল চেঞ্জ হয়ে যেতে পারে। চেঞ্জ হয়ে গেলে অনেক সময় দেখবা যে তার স্থায়িত্ব কমে যাচ্ছে, রিয়াকশন হচ্ছে না, ঠিক আছে, এরকম আবার অ্যাসিডিটি ব্যাসিডিটি এগুলোও কমে যেতে পারে। সো আমরা একটা আরেকটা এক্সাম্পলে দেখবো স্টেরিক ইফেক্টের, যেটার মাধ্যমে আমরা আসলে একটু ক্লিয়ার হয়ে যাব। চলো আমরা নেক্সট পেজে যাই। দেখো আমরা নেক্সট পেজে আসলাম, যেখানে আমি লিখে রাখছি SN2, এটা আসলে মেইন নিউক্লিওফিলিক রিয়াকশন সাবস্টিটিউশন, যদিও আমরা এটা আগে ভিডিওতে আলোচনা করি নি, বাট আমরা শীঘ্রই করব। সো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনে কী হয় SN2-তে, যেখানে হচ্ছে আমরা যদি OH মূলক হচ্ছে একটা নিউক্লিওফিলিক গ্রুপ। সো এই গ্রুপটা কি করে, এই গ্রুপটা এসে প্রতিস্থাপন করে এবং কিভাবে প্রতিস্থাপন করে, এটা কিন্তু একবারই প্রতিস্থাপন করে। এবং এটার যে স্লোয়েস্ট, এটা SN2 কেন হয় আমরা যদিও আলোচনা করবো পরে, বাট SN2 কেন হয়, কারণ এটার যে রেট ডিটারমাইনিং স্টেপ বা যেই রেটে সবচেয়ে মানে যে স্লো রেটটা, এই রেটে দুইটা মানে এই রিয়াকশনটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে এটার উপর ডিপেন্ড করে এবং এটার উপর ডিপেন্ড করে, ফলে এটা আসলে হচ্ছে SN2 রিয়াকশন। কারণ 2 মোল বিক্রকের উপর এই জিনিসটা ডিপেন্ড করতেছে বলে এটা SN2। আচ্ছা, তো আমি এটা একটু 3D আকারের লেখার ট্রাই করছি। এটা আসলে মূলত ওয়েজ ড্যাশ ফর্মুলা। এটা ওয়েজ ড্যাশ ফর্মুলা সম্পর্কে আমি তোমাকে একটু ছোটোভাবে বলে দিই। সেটা হচ্ছে, দেখো এই যে গ্রিন কালার যেটা দেখতেছো, এটা আসলে মিন করে কার্বনের এই হারটা উপরের দিকে, এই পেজ বরাবর বাইরের দিকে। আর যে এই যে কমলা হারটা কি বলে, এটা হচ্ছে এই যে পেজ যদি আমি ছিদ্র করতে পারতাম, তাহলে এই পেজ বরাবর এই ভিতরের দিকে হচ্ছে কার্বনের এই গ্রিন হারটা, বাকি দুইটা হচ্ছে একটা উপরে আর একটা হচ্ছে এদিকে। এটা হচ্ছে এইভাবে লেখাকে বলা হয় হচ্ছে ওয়েজ ড্যাশ ফর্মুলা। এইভাবে লেখাকে বলা হচ্ছে ওয়েজ ড্যাশ ফর্মুলা। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি এই OH এর কাহিনীটা দেখি। OH তো আসবে, তাই না? এখন দেখো মানে OH আসবে, OH এই পাশ দিয়ে ঢুকবে। এখন অনেকের কোশ্চেন আসতে পারে যে এটা এই পাশ দিয়ে কেন আসবে না, এটা আমরা SN2 যখন পড়াবো তখন আমরা এটা ডিসকাস করে ফেলবো। এখন দেখো OH-টা এই পাশে আসবে। এখন OH একটা নিউক্লিওফিলিক, তো এখানে দেখো এটা কিন্তু SN2 রিয়াকশন, এবং দেখো এখানে কিন্তু সবগুলো H আছে। তো এটা SN2 করতে অতটা সময় লাগবে না, এটা খুবই ফাস্ট হবে, কারণ এটা হচ্ছে এটাকে স্টেরিক হিন্ড্রেস কম বা স্থানাভাব জড়িত বাধাটা কম, কারণ H আছে। বাট এটার ক্ষেত্রে দেখো একটা অ্যালকাইল মূলক আছে, কিন্তু অ্যালকাইল মূলক আছে, তাহলে OH-টা ঢুকবেই ঠিকই, SN2 ঠিকই হবে এবং এটা চলে যাবে আস্তে আস্তে। বাট এখানে দেখো, এখানে কিন্তু একটা SN এই কী বলে স্টেরিক হিন্ড্রেন্স হবে, কারণ এটা একটু সাইজটা বড়, তো এটা একটু স্লো হবে ধরলাম একটু স্লো। আচ্ছা, আমরা পরেরটায় আসি। এটা হচ্ছে তারপর দেখ এখানে কিন্তু দুইটা অ্যালকাইল মূলক আছে। তো যখন SN2 এখানেও হবে, কিন্তু এটা অনেক স্লো হবে। কেন অনেক স্লো হবে? কারণ এখানে দেখো দুইটা অ্যালকাইল মূলক আছে। সো এদের দুইটা যদি আমি স্টেরিক হিন্ড্রেন্স করতে চাই, তাহলে কি দেখো এরা কিন্তু অনেক বেশি স্টেরিক হিন্ড্রেন্স দেবে, ফলে এই জিনিসটা আসতে তারা ঢুকতে কষ্ট হবে। যেমন তুমি চিন্তা করো, দুইটা মোটা মানুষের মাঝখানে তুমি চিকন মানুষ, ঢুকতে অনেক কষ্ট হয়, এই টাইপের আর কি, ঠিক আছে। তারপর দেখো লাস্টে দেখো এটা কিন্তু 3টা মোটা মানুষ, ঠিক আছে, 3টা মোটা মানুষ, ঠিক আছে। এইখানে কিন্তু OH-টা কী হবে, OH-টা আর ঢুকতেই পারবে না, এখানে SN2 হবেই না, এই যে আমরা বললাম যে SN2 কেন মানে কোনো কী ঝামেলা করে, SN2 যে এইসব ঝামেলা করে, যেখানে মনে করো অনেক সময় রেজোনেন্স হয় না, অনেক সময় রিয়াকশন হয় না, ঠিক আছে। সো আশা করি আমরা হচ্ছে এই স্টেরিক ইফেক্ট সম্পর্কে ক্লিয়ার। স্টেরিক ইফেক্ট শেষ করে আমরা এখন চলে যাব হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট, যেটা হচ্ছে মোটামুটি অনেক ক্ষেত্রেই লাগে এবং এটা অনেক গুরুত্বপূর্ণ। তো এখন আমরা শিখব আবেশীয় প্রভাব বা ইন্ডাকটিভ ইফেক্ট বা আবেশীয় প্রভাব বলতে আসলে কী বোঝায়। আবেশ কখন হয়? যখন একটা বস্তুতে আরেকটা বস্তুর কারণে কোনো চেঞ্জ আসে বা কোনো কিছু দেখা যায়, সেটাই হচ্ছে আবেশীয় প্রভাব। বা আমি বলতে পারি যে এই তার আবেশে, মানে সাপোজ তুমি তোমার ফ্রেন্ডের কারণে তুমি এই কাজটা করতে গেছো, তাহলে বলা যায় যে তুমি হচ্ছে তোমার ফ্রেন্ডের আবেশে এই কাজটা করতে গেছো, ঠিক আছে। এখন আমরা একটা মলিকিউল চিন্তা করি, মলিকিউলটা A আর B। তো আমরা কি জানি যে A একটা ইলেকট্রন আর এই B একটা ইলেকট্রন দিয়ে এই বন্ধন জোটটা তারা দুজন ইলেকট্রন দিয়ে কোভ্যালেন্ট বন্ডে আসে। তো এই বন্ধন জোট তো সবসময় মাঝখানে থাকে, কারণ তারা দুইজনই হচ্ছে সমপরিমাণ ইলেকট্রন দিয়ে দুইজনই দাবিদার। এখন কাহিনী হচ্ছে, যদি এটা একটু বেশি ইলেকট্রোনেগেটিভ হয়, তাহলে ইলেকট্রোনেগেটিভ বলতে কী বোঝায়, তার মানে তার ইলেকট্রনের প্রতি চাহিদাটা বেশি, তাহলে সে কী করবে, সে
বন্ধন জোড়কে একটু নিজের দিকে টানার চেষ্টা করবে, বন্ধন জোড়কে একটু নিজের দিকে টানার চেষ্টা করবে। বন্ধন জোড়কে নিজের দিকে টানার চেষ্টা করতে বলতে কী বোঝায়, সে কি ইলেকট্রনকে টানবে, ইলেকট্রনের যে মেঘটা আছে সেই মেঘটাকে সে একটু নিজের দিকে বেশি টেনে নিবে, ঠিক আছে। এখন বেশি টেনে নেওয়ার ফলে কী হবে, তাহলে সে এই বন্ধন জোড়টা একটু এদিকে চলে যাবে। তাইলে আমরা বলতে পারি যে ইলেকট্রনের সরণটা এই দিকে হচ্ছে, ঠিক আছে। এই বিয়ের সাপেক্ষে এই দুইটার বন্ধন জোড়টা এদিকে সরণ পাচ্ছে, এটাই হচ্ছে এই বিয়ের কারণে ইন্ডাকটিভ ইফেক্ট। এখন ইন্ডাকটিভ ইফেক্ট আমরা একটু যদি কার্বন চেইনের মাধ্যমে বলি তাহলে একটু ইজি হবে। দেখো একটা কার্বন চেইন আছে এখানে, সো কার্বন চেইনে এখানে একটা ক্লোরিন পরমাণু আছে। তো ক্লোরিন পরমাণু আমরা জানি ইলেকট্রোনেগেটিভ। তো আমরা কি বলতে পারি যে এখানে হচ্ছে ক্লোরিন পরমাণু যেহেতু বেশি নেগেটিভ, তার মানে কি ক্লোরিন পরমাণুর যে বন্ধন, এই যে বন্ধন জোড়টা আছে সে তার মেঘটাকে একটু বেশি টানবে, মানে সে একটু বেশি টানার চেষ্টা করবে। তাহলে সে এটা একটু যেহেতু ফুল টানবে না, তাহলে অল্প টানবে, তার মানে এটা হচ্ছে ডেল্টা নেগেটিভ, মানে পার্শিয়ালি টানবে ডেল্টা নেগেটিভ, তার মানে এটা এদিকে যাবে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে এদিকে যাচ্ছে। তাহলে এটার কারণে কি হবে, দেখো এখানে তো কার্বন পজিটিভ হয়ে যাবে, কারণ এটা ডেল্টা নেগেটিভ হলে এটা ডেল্টা পজিটিভ। তাহলে দেখো এই কার্বনটা, তাহলে এই যে এখানে যে বন্ধন জোড়টা আছে এটাও একটু এদিকে চলে যাবে, কারণ এখানে পজিটিভ আছে, তাহলে অবশ্যই ফিল আপ করতে হবে। তাহলে এখানেও এই ইলেকট্রনটা এদিকে যাচ্ছে, তাহলে এটা কী হয়ে যাবে, ডাবল ডেল্টা পজিটিভ। তবে সিমিলারলি এটা হয়ে যাবে, এটাও এই পাশে যাবে, এটা হচ্ছে ট্রিপল ডেল্টা পজিটিভ। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ক্লোরিন পরমাণুর কারণে কার্বনের যে ইলেকট্রন আছে এটার একটা সরণ হচ্ছে এদিক বরাবর। এটাই হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। যে কোনো একটা, যদি আমরা একটু বইয়ের সংজ্ঞাটা নিয়ে দেখি সেটা একটু আমাদের জন্য ভালো হবে। দেখো যে ইন্ডাকটিভ ইফেক্ট বলতে কী বোঝায়, সিগমা বন্ডের ইলেকট্রন দান বা গ্রহণের মাধ্যমে বন্ধনের পোলারিটির প্রভাব বিস্তারই হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। তাহলে দেখো এটা হচ্ছে সিগমা বন্ড, কোনো ডাউট নেই। তাহলে এটার কারণে যে পোলারিটির সৃষ্টি হয়েছে এর মাধ্যমেই হচ্ছে আমরা ইন্ডাকটিভ ইফেক্টটা পাইলাম। এখন দেখো আমরা একটা জিনিস লিখে রাখছি, সেটা হচ্ছে দেখো এই গ্রুপ যদি টানে, তাইলে এই যে গ্রুপটা থাকবে, এই গ্রুপটা যদি টানে তাহলে এটা হচ্ছে মাইনাস আই ইফেক্ট। তাহলে আমরা এটাকে বলতে পারবো, দেখো এই যে গ্রুপটা এটা কিন্তু ইলেকট্রন টানতেছে নিজের দিকে, তাহলে এটা হচ্ছে মাইনাস আই ইফেক্ট। তাহলে আমরা এখন আরেকটা লিখে রাখছি, দেখো গ্রুপটা ঠেললে এক্সাম্পলটা আমি একটু দেখিনি। সাপোজ সেম এক্সাম্পল আমরা এখানে আরেকটা কাজ করব, এখানে লিথিয়াম দিলাম, এটা হচ্ছে ইলেকট্রোপজিটিভ মৌল। তা দেখো এটার থেকে তো কার্বনের ইলেকট্রোনেগেটিভ বেশি, তাহলে সে ইলেকট্রনটাকে এইদিকে টানবে, তাহলে এটা কী হয়ে যাবে, ডেল্টা নেগেটিভ। তাহলে এটা যদি ডেল্টা নেগেটিভ হয়, সে এইটা আর এটাকে সে কী করবে, এটা ডেল্টা পজিটিভ, তাহলে এটাকে সে কী করবে, রিপালস করবে। তাহলে সে এটাকে আবার এদিকে ঠেলতে চাইবে, তাহলে এটা ডাবল ডেল্টা নেগেটিভ। সে এটাকে আবার এদিকে ঠেলতে চাবে, সে ট্রিপল ডেল্টা নেগেটিভ। তাহলে ইলেকট্রনের সরণটা বেসিক্যালি দেখো এদিক হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি না যে গ্রুপটা ঠেলা দিচ্ছে। তাহলে গ্রুপটা যদি ঠেলা দেওয়ার কারণে যদি কার্বনে ইলেকট্রোনেগেটিভিটির মান বা কার্বনে যদি ইলেকট্রোনেগেটিভিটির মান বেড়ে যায়, ঠিক আছে, পোলারিটির কারণে, তাহলে যে ঋণাত্মক আবেশ যদি বেড়ে যায় তাহলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে প্লাস আই ইফেক্ট, ঠিক আছে। এখন আমরা দেখে নিব যে এই প্লাস আই ইফেক্ট আর মাইনাস আই ইফেক্ট কে দেখায়। চলো আমরা একটু দেখে নিই। দেখো প্লাস আই ইফেক্ট দেখায় যারা হচ্ছে এনএইচে, দেখো NH মাইনাস, ও মাইনাস, CO মাইনাস। তাহলে দেখো এখানে দেখো আমরা একটু মানে খুব কমন সেন্স থেকেই বলতে পারি, যেহেতু এই এটা হচ্ছে নেগেটিভ, তার মানে কি অলরেডি মাইনাস হয়েই আছে। তাহলে সে যদি একটা কোনো মৌলের সাথে যায়, সাপোজ কোনো একটা মৌলের সাথে যায়, তার মানে কি সে তো অবশ্যই ইলেকট্রনটাকে চাইবে এদিকে ঠেলে দিতে, তাই না? সে তো অবশ্যই ইলেকট্রনটাকে চাবে ঠেলে দিতে, সে তো এদিকে ঠেলা মারতে চাবেই স্বাভাবিক। যদিও ঠেলা মারার একটা ভালো বাংলা মানে প্রপার ইউজ না, অবশ্যই লিখতে হবে বিকর্ষণ করতে চাবে। তো তারপর দেখো এখানে দেখো CH3 আছে, আমরা জানি কি এটা হচ্ছে ইলেকট্রন ডোনার গ্রুপ। কেন ইলেকট্রন ডোনার গ্রুপ? দেখো এখানে কিন্তু কার্বনের ডেল্টা নেগেটিভ, তো এখানে দেখো হাইড্রোজেনটা ডেল্টা পজিটিভ। সো অবশ্যই সে হাইড্রোজেনটা ইলেকট্রন ছেড়ে দিতে যাবে, কারণ কার্বনের দিকে ইলেকট্রন মেঘটা চলে আসবে, তাহলে কি এইগুলো আলগা হয়ে পড়বে, তারপরে অবশ্যই সে ইলেকট্রন দান করবে। তাহলে দেখো এখানে যত এই যে এটাকে আর বলা যায়, তাহলে যত আর মূলক বেড়ে যাবে, যেমন এটা হচ্ছে মিথাইল মূলক, এটা হচ্ছে ইথাইল মূলক, তাহলে এটার প্লাস আই ইফেক্টটা আরও বেশি। সে দেখো এটা যেমন দিবে প্লাস এটাও দিবে। যেমন আর যদি প্রোপাইল গ্রুপ আসে তাহলে এটাও আরও বেশি দিবে, ঠিক আছে। তো সিমিলারলি আমরা দেখবো হচ্ছে মাইনাস আই ইফেক্ট। কারা যায়, দেখো NH3 প্লাস, SR2 প্লাস,
OH, ঠিক আছে। এখানে প্লাস দেখো, প্লাস মানে কি, তার মানে ইলেকট্রন একটা ঘাটতি আছে, সে অবশ্যই ইলেকট্রন যদি আমি কোনো কিছু অ্যাটাচ করে দেই তাহলে সেই ইলেকট্রনটাকে এইদিকে টানবে, তাহলে দেখো এইদিকে টানতেছে। তার মানে কি, আমরা কি জানি, যদি এই গ্রুপটা টানে তাহলে কি হয়, -I ইফেক্ট, তাহলে অবশ্যই এখানে -I ইফেক্ট হবে। তারপর দেখো এই যে হ্যালোজেনগুলো আছে, হ্যালোজেনগুলো দেখো, হ্যালোজেনগুলো অনেক ইলেকট্রোনেগেটিভ, তাই না, আমরা জানি। তাহলে দেখো এটা যদি কোনো একটা জিনিসের সাথে যুক্ত হয় তাহলে সে অবশ্যই এই ডেল্টা নেগেটিভ হয়ে যাবে, কারণ সেই ইলেকট্রনের নেগেটিভিটির কারণে সেই ইলেকট্রন বন্ধন জোড়টাকে এদিকে একটা টান দিবে, এদিকে একটা টান দিবে। তাহলে সিমিলারলি দেখো, যেটা সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, আমরা জানি ফ্লোরিন সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, তার মানে কি এর -I ইফেক্টটা অনেক বেশি। সিমিলারলি তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন এবং সবশেষে আয়োডিন। তো আমরা এখন কিছু কমন এক্সাম্পল দেখব যেটার মাধ্যমে আমাদের ইন্ডাকটিভ ইফেক্টটা একটু ক্লিয়ার হবে। চলো আমরা দেখি। ফার্স্ট এক্সাম্পল, অ্যাসিটিক অ্যাসিড কেন মৃদু অ্যাসিড, ঠিক আছে। আর এটা অনেকভাবে ব্যাখ্যা করা যায়, তো আমরা একটু ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। চলো আমরা একটু গাঠনিক সংকেতটা এঁকে ফেলি, CH3COOH, এভাবে তো এটাকে লেখা যায়, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এখানে কিন্তু একটা ইলেকট্রন ডোনার গ্রুপ আছে, তাহলে কি হবে দেখো তো, ইলেকট্রন ডোনার গ্রুপ যদি থাকে তাহলে কি সেই ইলেকট্রনটাকে এদিকে পুশ করবে, সে অবশ্যই ইলেকট্রনটাকে এদিকে পুশ করবে। ইলেকট্রনটাকে যদি পুশ করে তাহলে দেখো কি হবে, এই যে এখানে কিন্তু একটা ও আছে, দেখছো এখানে কিন্তু একটা ও আছে, তাহলে এই যে এই ওটা কি করবে দেখো, ওটা এটাকে সে তো মানে তার তো ইলেকট্রনের প্রতি চাহিদা বেশি, যেহেতু এটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে সে কী চাবে, সেই ইলেকট্রনটাকে টান দিয়ে যাবে। বাট তার কি আর টান দেওয়ার প্রয়োজন আছে, সে দেখো এটা যদি CH3টা যদি এদিকে একটা পুশ করে তাহলে এটাও এদিকে পুশ করবে, তাহলে তো সে ওটা অক্সিজেনটা তো এখান থেকে অবশ্যই ইলেকট্রন পাচ্ছে, তাহলে সে তার কি আর এই কি বলে এইচ থেকে কি ওটা নেওয়ার দরকার আছে, অবশ্যই দরকার নেই। তার মানে কি OH এর মধ্যে যে ইলেকট্রন মেঘটা সেটা অতটা বেশি ও এর দিকে সরে যাবে না, সেটা মাঝখানেই থাকে। তাহলে কি হবে সেই এইচটা অত মানে খুব সুইফটলি এটা ছেড়ে দিতে পারবে না, যেমনটা HCl এ হয়। HCl কি হয়, এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, পুরোপুরি ডেল্টা প্লাস। অ্যাকোয়া সলিউশনের নিচে ধুম করে H+ চলে যায়, যেটাই H+ চলে যায় সেটাই হচ্ছে অ্যাসিড। তাহলে এখানে যেহেতু চলে যাচ্ছে তাহলে এটা অবশ্যই একটা স্ট্রং অ্যাসিড। বাট এখানে দেখো ও আর H কিন্তু ছাড়তে পারতেছে না, তারা কিন্তু অতটা সরে নাই, তারা কিন্তু এরকম মানে একটু লেগে আছে। তো এটা হচ্ছে এই জন্যেই H+ যেহেতু সে ডোনেট করতে পারে না খুব ইজিলি, তার মানে হচ্ছে CH3COOH একটা মৃদু অ্যাসিড। আমরা ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে এইটা প্রুফ করতে পারলাম। দেখো আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড কেন শক্তিশালী। আচ্ছা, ক্লোরো অ্যাসিডের যে আমাকে সংজ্ঞা মানে আমরা স্ট্রাকচার লিখবো, ক্লোরো অ্যাসিড যে আমরা কীভাবে লিখতে পারি, দেখো এই অ্যাসিডিক অ্যাসিডের একটা H, এই অ্যাসিটিক অ্যাসিড আমরা একটু পরে লিখি, এটা দেখো এই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিডিক অ্যাসিড এখানে তো CH3 থাকার কথা, তাই না, তো CH3 থাকার কারণে এই একটা যদি একটা Cl মূলক দ্বারা স্থাপিত হয় সেটা হচ্ছে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, এবার দেখো যেহেতু ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ বেশি, তার মানে সে এইদিকে টান দিবে, ইলেকট্রনটা এদিকে টান দিবে, তাহলে কি এই ইলেকট্রনটা এদিকে টান দিবে না, তাহলে কি সিমিলারলি ও কি চায়, মানে অক্সিজেন কি চায়, অক্সিজেনও চাই ইলেকট্রন মানে সে নিজের দিকে নিবে, তাই না, অক্সিজেনও চাই নিজের দিকে ইলেকট্রন নিবে। তো দেখো অক্সিজেন কি করবে, এই যে ইলেকট্রন ডেন্সিটিটা তার ইলেকট্রন ডেন্সিটিটা কমে যাবে না, অবশ্যই কমে যাবে, কারণ দেখো সব কিছু এইদিকে যাচ্ছে, তাই না। তাহলে অক্সিজেন যে ইলেকট্রনটা নিছিল সে কিন্তু এইদিকে পুশ করতেছে, সব কিছু এইদিকে পুশ করতেছে, তার মানে কি এই দুইটার মাঝখানে ডেন্সিটিটা কমে যাচ্ছে। ইলেকট্রন ডেন্সিটি কমে যদি যায় তাহলে কি হবে, Hটা অনেক আলগা হয়ে যাবে, যেহেতু এটা এইদিকে চলে আসছে আর এই বন্ডটা এইদিকে থেকে দূরে চলে গেছে, তাহলে Hটা আলগা হয়ে যাবে, তাহলে এটা সে খুব তাড়াতাড়ি H+ ডোনেট করতে পারবে, আর H+ যত তাড়াতাড়ি ডোনেট করতে পারবে সেটাই হচ্ছে শক্তিশালী অ্যাসিড, ঠিক আছে। তো এই জন্য আমরা বলতে পারি যে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড CH3 অপেক্ষা বেশি শক্তিশালী। চলো আমরা আরেকটা উদাহরণ দেখব, যেটার মাধ্যমে আমাদের মানে সব কিছু ইনঅ্যাক্টিভিটি আর একটু বেশি ক্লিয়ার হবে। যে দেখো অ্যাসিডের ক্রম দেখতে বলছে, দেখো এখানে ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড আছে যেটা আমরা আগেরবার দেখে আসছি, তারপর আছে কি দেখো ডাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড এবং ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড। তাহলে দেখো আমরা এটাকে ক্রম দিই 1 2 3। আচ্ছা দেখো একে এদিকে টান দিবে, কোনো ডাউট নেই, কারণ এটা বেশি ইলেকট্রোনেগেটিভ, সো এদিকে টান দিবে, তাহলে এটাও এদিকে টান দিবে, তাহলে সে এই যে ওর যে মানে ইলেকট্রন মেঘটা সেটাও এদিকে টান দিবে, তাহলে এই যে এদের মাঝখানে যে ইলেকট্রন ডেন্সিটিটা এটা কমে যাবে, কারণ এইচটা দেখো এইচটা তো আলগা হয়ে পড়বে, কারণ সব কিছু তো এদিকে চলে আসতেছে, তাই না। তাহলে দেখো এটা H+ ডোনেট করবে,
মোটামুটি স্লো করবে। কেন স্লো করবে বলতেছি, পরে দেখ এখানে কিন্তু দুইটা ক্লোরিন আয়ন আছে, তাহলে কি সে খুব তাড়াতাড়ি নিবে না, খুব তাড়াতাড়ি মানে ইন্ডাকটিভ ইফেক্টের কারণে সে তাড়াতাড়ি নিবে। তাহলে দেখো ইন্ডাকটিভ ইফেক্ট তাড়াতাড়ি নিলে সে এটা এইদিকে যে মানে ইলেকট্রন বন্ডটা সেটা আরও বেশি তাড়াতাড়ি এদিকে আসবে, অক্সিজেন থেকে আরও বেশি তাড়াতাড়ি এদিকে আসবে, তাহলে H+ আরও বেশি ফাস্ট ডোনেশন হবে, তাহলে এটা হবে ফাস্ট বা এটা হচ্ছে আরও শক্তিশালী হবে। তারপর দেখো এটা দেখো 3টা আছে, তাহলে 3টা যদি থাকে সে আরও বেশি, খুবই বেশি স্ট্রং অ্যাসিড হবে, কারণ সে খুব তাড়াতাড়ি, এটা তো একটা আছে এখানে, দুইটা আছে 3টা আছে, তাহলে একটা যা মানে টানবে 3টা আরও বেশি টানবে। সো আমরা টানাকে কি বলি, যদি গ্রুপ যদি যারা টানবে তাহলে হচ্ছে -I ইফেক্ট, তাহলে এটা হচ্ছে -I ইফেক্টের কারণে ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড সবচেয়ে বেশি স্ট্রং অ্যাসিড, তাহলে আমরা লিখতে পারি 3 নাম্বার 2 নাম্বার ইজ গ্রেটার দেন 1 নাম্বার, এটাই হচ্ছে অ্যাসিডের ক্রম। চলো আমরা আরেকটা জিনিস দেখবো, এটাই আমাদের লাস্ট জিনিস, সেটা হচ্ছে অ্যামিনের ক্ষারকত্ব। এখানে দাগ পড়ে গেছে যদিও, আচ্ছা প্যারা নেই। দেখো অ্যামিন বলতে আমরা কি বোঝাই, আগে অ্যামোনিয়া বুঝো। অ্যামোনিয়া তো জানি, অ্যামোনিয়া হচ্ছে একটা বেস কারণ আমরা লুইস অ্যাসিড বেসের কনসেপ্ট থেকে জানি, যে এলিমেন্ট এক পেয়ার লোন পেয়ার হচ্ছে ডোনেট করতে পারে তারাই হচ্ছে লুইস বেস, তারা কিন্তু লুইস বেস ডোনেট করতে পারে লোন পেয়ার, এটা মাথায় রাখতে হবে। এখন এই অ্যামিন কাদেরকে বলা হয়, যাদের এই যে অ্যামোনিয়ার একটা এইচকে রিপ্লেস করে একটা অ্যালকাইল মূলক বসে, দেখো এখানে NH2 একটা এইচকে রিপ্লেস করে একটা অ্যালকাইল মূলক আসছে। আচ্ছা চলো আমরা একটু দেখে নিই যে এটা আসলে কীভাবে ক্ষারকত্ব করে। দেখো আমরা জানি কি এটা হচ্ছে ইলেকট্রন ডোনার গ্রুপ, তাহলে সে ইলেকট্রনটাকে এই ইলেকট্রন ডোনেট করবে। তাহলে দেখো ইলেকট্রন যদি ডোনেট করে, ঠিক আছে, তাহলে কি এই জায়গায় কি ইলেকট্রন ডেন্সিটিটা বেড়ে যাবে না? অবশ্যই বেড়ে যাবে। ইলেকট্রনটা ডোনেট যদি করে মানে কি, যেটা ঠেলা মারতেছে, মানে রিপালস করতেছে, ঠেলা মারতে মানে কি +I ইফেক্ট, তাই না? +I ইফেক্ট, তাইলে সে যদি +I ইফেক্ট দেখায় তাহলে কি হবে, সে এখানে ইলেকট্রন ডেন্সিটিটা বেড়ে যাবে। ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেলে কি সে ইলেকট্রন রাখতেই চাইবে না। মনে করো তোমার কাছে 5 কেজি জিনিস আছে, তুমি ধরতে পারো, তোমাকে 10 কেজি ধরে দিলাম, তুমি কী করবা? তুমি যত তাড়াতাড়ি পারো এই জিনিসটাকে ফেলাই দেওয়ার চেষ্টা করবা, তাহলে সে কি তাড়াতাড়ি ইলেকট্রন ছেড়ে দেবে, এটা তো অবশ্যই বোঝা যাচ্ছে। তাহলে যে যদি তাড়াতাড়ি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি সে তার ক্ষারকত্ব প্রকাশ পাবে, এখানে ক্ষারকত্ব প্রকাশ পাবে, ঠিক আছে। এখানে দেখো এখানে 2টা আর আছে, তাহলে কি সে আরও বেশি, তোমাকে 10 কেজির জায়গায় 20 কেজি আমি ধরাই দিলাম, তাহলে তুমি আরও তাড়াতাড়ি এই জিনিসটা ছাড়তে, লোন পেয়ারটা ছাড়তে চাবা, তাহলে এখানেও ক্ষারকত্ব প্রকাশ পাবে। আচ্ছা তাহলে দেখো তোমাকে 20 কেজির জায়গায় 30 কেজি দিয়ে দিলাম, তুমি ধরতেই পারবে না, তুমি মানে ধরার সাথে ফেলে দিবা, ঠিক আছে, তুমি কোনো কিছু ধরার সাথে ফেলে দেবে, তাহলে কি এই ইলেকট্রনটা আরও বেশি তাড়াতাড়ি সে ছেড়ে দেবে, আর যে যত বেশি তাড়াতাড়ি সে যত বেশি ছাড়তে পারবে সেটাকে আমি তত বেশি ক্ষারক বলতে পারবো। তাইলে আমরা এটা যদি এখানে ক্রম দিই, দেখো এটা 1, এটা 2, এটা এবং এটা 3, তাহলে আমরা বলতে পারবো যে 3 ডিগ্রি যেই অ্যামিনটা আছে, 3 ডিগ্রি অ্যামিন, সেটা বেশি ক্ষারক 2 ডিগ্রি অ্যামিন থেকে, সেটা বেশি ক্ষারক 1 ডিগ্রি থেকে, এবং সবচেয়ে লোয়েস্ট কে অ্যামোনিয়া, কারণ এর তো কোনো অ্যালকাইল মূলক নাই, তার তো অত প্রেশার কেউ দিচ্ছে না যে তোমার ইলেকট্রন ছেড়ে দিতে হবে, তাহলে সে হচ্ছে NH3 সবচেয়ে লোয়েস্ট। তো আশা করি তোমরা এই স্টেরিক ইফেক্ট এবং ইন্ডাকটিভ ইফেক্টটা খুব ভালো মতো বুঝতে পারছি, এটা অনেক কাজে লাগে। এবং আমরা নেক্সট দিন দেখব হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট এবং হাইপার কনজুগেশন। ধন্যবাদ।